অলি আহমেদ, প্রেসিডেন্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ। অলি আহমেদ, আরো একটি বিষয়ের সাক্ষী আপনি বহুবার বহু টেলিভিশন চ্যানেলে বহু জায়গায় সেই ঐতিহাসিক ঘটনার বর্ণনা দিয়েছেন। তারপরও এই ঘটনাটি মনে হয় আমাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অমীমাংসিতই থেকে যাবে। জানতে চাইছিলাম সেই স্বাধীনতার ঘোষণা নিয়ে। আমি আপনাকে এখানে অনুরোধ করব, যারা দর্শক তাদেরকেও বলবো, ইতিহাস সঠিকভাবে লেখার জন্য সময় লাগে। এখানে কারো অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। আমরা শুধু একজনকে সম্মান করব আর একজনকে সম্মান করব না, এটা হয় না। আমরা সবাই সবাইকে তিনি যে কাজটা করেছেন তার জন্য তাকে কৃতিত্ব দিতে হবে এবং সম্মান প্রদর্শন করতে হবে। বঙ্গবন্ধু জাতিকে প্রস্তুত করেছিলেন একটা সংগ্রামের জন্য। তিনি যখন ছিলেন না সেখানে জিয়াউর রহমান। সংগ্রামের লক্ষ্যটি কি ছিল একটু যদি বলেন। লক্ষ্যটা কিছু এটা অনুমান করতে পারি, কারণ তিনি পাকিস্তান সরকারের সাথে বৈঠক করেছিলেন তৎকালীন শেরাটন হোটেলে। প্রায় 4 দিন বৈঠক হয়েছিল। বৈঠক শেষে 25 তারিখ সেটাই বলেছিলেন যে আগামীকাল থেকে সমগ্র দেশে 24 ঘন্টার জন্য হরতাল পালিত হবে। তিনি স্বাধীনতা চেয়েছিলেন না চাননি সেটা আমি বলতে পারবো না, ওটা ওনার মনের কথা। আমি কি বলবো, আমি আপনার শেষ অংশটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটি দিয়ে আপনি কি বুঝেছেন? এটা উনি বলেছেন, কিন্তু উনি ডিক্লেয়ার করেন নাই এবারের স্বাধীনতার সংগ্রাম। গন্তব্যের কথা বলছিলাম, এই লাইন চরণ দুটি দিয়ে একজন রাজনীতিবিদ ইন্ডিকেট করেছিলেন দ্যাট উই আর গোয়িং টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স, কিন্তু ডিক্লারেশন জিয়াউর রহমানই দিয়েছিল। এবং জিয়াউর রহমান কখনো বঙ্গবন্ধুকে ছোট করে, বা আমরা কখনো ছোট করিনি। আমরা সবসময় চেয়েছি যেটা যার প্রাপ্য সেটা তাকে দেওয়া হোক। এই বিতর্কে না গিয়ে আজকে সমগ্র বিশ্বের পক্ষে দিয়েছিলেন। আমি কথা শেষ করি। বর্তমানে কিন্তু স্বাধীনতা কে ঘোষণা করেছে, কে সংগ্রাম করেছে, কে মুক্তিযুদ্ধ করেছে, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। আজকে আমরা এত বছর অতিক্রম করার পরেও এখনো মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সর্বত্র দলীয়করণ, সর্বত্র আমি আসতেছি, কারো জীবনের নিরাপত্তা নেই। আজকে আমরা স্বাধীন করে, আমার প্রশ্নটি ছিল, আমি বলছি আমরা আজকে দেশকে স্বাধীন করে, সেই প্রশ্নে আমি সময় দিব না। লক্ষ্যটা কি ছিল? লক্ষ্যটা ছিল, আমার প্রশ্নটি ছিল জিয়াউর রহমান সাহেব কার পক্ষে স্বাধীনতার ঘোষণাটি দিয়েছেন? উনি অবশ্যই বলেছিলেন এটা আন্ডার দ্য ব্লেসিং অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি তো কখনো ঘোষণাপত্র পাঠ এবং ঘোষণাপত্র পাঠ না, আমাদের কাছে কারো বার্তা আসে নাই। আমি উপস্থিত ছিলাম, সাক্ষী, একমাত্র সাক্ষী, আর কেউ বেছে নেই। আমি ওখানে উপস্থিত ছিলাম, উনি ড্রাফট করেছেন, আমি পাশে বসা ছিলাম। আমাদের সাথে কোনো আওয়ামী লীগের সাথে যোগাযোগ ছিল না। কারণ আপনি কি মনে করেন যেখানে ট্যাঙ্ক রাস্তায় নেমে আসছে, আর্টিলারি গুলি চলতেছে, মেশিন গান চলতেছে, ওখানে কোনো সিভিলিয়ান যাবে? এখানে শুধু আর্মি অফিসাররাই ফেস করেছে, আমরাই জান দিতে গিয়েছিলাম। এখনো যে বেঁচে আছে এটা আল্লাহর মেহরবানি। আই কুড বি কিল। আমার প্রশ্নটি হচ্ছে, যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন আপনি বলছেন, তো আন্ডার দ্য ব্লেসিং বলছে, এটা বলছে। আন্ডার দ্য ব্লেসিং অর্থ আসলে কি? অর্থ ওনাকে সম্মান প্রদর্শন করেছেন। কেন সম্মান প্রদর্শন করতেন? উনি নেতা ছিলেন, তো তাহলে ওই নেতার অধীনেই তিনি ঘোষণাটি দিয়েছেন। অধীনে তো উনি ছিলেন না, অধীনে তখন হবে কি করে? উনি তখন তো অলরেডি বন্দী। 26 তারিখ রাত্রে উনি পাকিস্তানিদের হাতে বন্দী হয়ে গেলেন। তাহলে স্বাধীনতা যুদ্ধ কার অধীনে হলো? স্বাধীনতা যুদ্ধ সামরিক বাহিনীর সদস্যরা শুরু করেছেন। তাহলে মুজিবনগর সরকারের ভূমিকা কি ছিল? আপনি কি মনে করেন কি ছিল? মুজিবনগর সরকার এটা ভারতের থেকে এসে 10 গজ ভিতরে ঢুকে আপনি একটা সরকার গঠন করলেন। আমি যদি স্বাধীনতা আজকে ঘোষণা করি, যুদ্ধটি কোন সরকারের অধীনে হয়েছিল? আমি সেটা বলতে, আমি যদি আজকে স্বাধীনতা না, মুজিবনগর সরকার হয়তো অনেক পরে। 11 তারিখে তারা চিন্তা ভাবনা করেছে, 17 তারিখে শপথ নিয়েছে এপ্রিল মাসে, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিয়ে 27 মার্চ। তো মুজিবনগর সরকারের ঘোষণাপত্র এবং কনস্টিটিউশনে তো লেখা আছে কার্যকর হবে। ওটা তাজউদ্দিন সাহেবের বই যদি আপনি পড়েন, তাজউদ্দিন সাহেবের ঘোষণা যদি আপনি দেখেন, ওখানে জিয়াউর রহমানের। আমার প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধ কোন সরকারের অধীনে হয়েছিল? মুক্তিযুদ্ধ আসলে এটা কাগজে কলমের সরকার ছিল। এই যুদ্ধ পরিচালনা করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। মুজিবনগর সরকারের ভূমিকা ছিল না? তাদের কোনো ভূমিকা ছিল না। তারা সশস্ত্র বাহিনীর সদস্যরা কার অধীনে ছিল? তারা সর্বাধিনায়ক ওসমানী সাহেবের নেতৃত্বে ছিল। সর্বাধিনায়ক ওসমানীকে নিয়োগ দিয়েছে কে?
মুজিবনগর সরকারের পক্ষ থেকে বলতে পারেন। তাহলে মুজিবনগর সরকারই তাহলে মুক্তিযুদ্ধ পরিচালনা করে? তাদের কাগজে কলমে ছিল, না, আপনি একবার বলছেন যে মাঠে ছিল না। আপনি বলছেন যে কর্নেল মানে ওসমানী সাহেবের নেতৃত্বে যুদ্ধ করেছে সেনাবাহিনীর সদস্যরা, তো কর্নেল ওসমানী সাহেবকে সেনাপ্রধান বা মুক্তিযুদ্ধের চিফ অফ কমান্ডার নিয়োগ করেছে কে? মুজিবনগর সরকার। এটা মূলত সামরিক বাহিনীর যারা সিনিয়র সদস্যরা ছিল, যেমন জিয়াউর রহমান, শফিউল্লাহ, খালেদ মোশাররফ, ওনারাই বসে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছেন। আপনি একটা জিনিস ভুললে চলবে না। তাহলে সেই যুদ্ধ সময় যখন হয় না, তাহলে চার জাতীয় নেতা, তারপরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই যে মুজিবনগর সরকারের যে মন্ত্রী পরিষদ, তাদের কোনো ভূমিকা ছিল না? যুদ্ধের সময় তাদের কোনো ভূমিকা ছিল না, কাগজে কলমে ছিল, ভারতের সাথে নেগোসিয়েশন করার জন্য ছিল। কিন্তু যুদ্ধ যেটা করেছে 11টা সেক্টর, 11টা সেক্টরের কমান্ডার ছিল সব। আপনি বলছেন যে ভারতের সাথে নেগোসিয়েশনটিও মুক্তিযুদ্ধের কোনো ঘটনা নয়? তাদের সাথে কি নেগোসিয়েশন করেছে আমরা জানি না, আমি ওইটা যাচ্ছি না। বাংলাদেশের ভারত সরকারের কি ভূমিকা ছিল? আমরা যখন প্রথমে ভারত সরকারের কি ভূমিকা ছিল? ভারত সরকারের তাদের নিজের এজেন্ডাও ছিল, কারণ তারা কখন, আপনি নিশ্চয়ই ভারতের বিভিন্ন পত্র পত্রিকা আপনি দেখেছেন, বইতে লিখেছেন, তারা পাকিস্তানকে একসাথে দেখতে চায় নাই, এটাও তাদের এজেন্ডা ছিল। আমরা চেয়েছিলাম স্বাধীনতা, ভারত চেয়েছিল পাকিস্তানকে দ্বিতীয় বিভক্ত করা। সুতরাং এখানে দুজনের দুটো এজেন্ডা ছিল। তাহলে আপনি বলছেন যে সেনাবাহিনী তার নিজ উদ্যোগে আমরা যুদ্ধ গিয়েছি, আমরা কারো প্ররোচনায় যাইনি। আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কেউ তখন সিভিলিয়ান ছিল না, সিভিলিয়ানের কোন অস্তিত্ব ছিল না। আপনি একটা জিনিস স্মরণ করেন, আপনারা বেতন নিয়েছেন? আমরা কোনো বেতন নিই না, তখন কোনো বেতন দেয় নাই। অনেক পরে গিয়ে ভারতের থেকে 30 টাকা না 32 টাকা দেওয়া হয়েছিল। কোথা থেকে এসেছিল? ওটা ভারতেই দিয়েছিল তখন, মুজিবনগর সরকারের হাতে কোনো টাকা ছিল না। আপনি ভারত থেকে কেন অর্থ নিলেন? আমরা তো তাদের সাথে মিলে কাজ করছিলাম। তাহলে আপনি স্বীকার করছেন যে মুক্তি বাহিনী এবং ভারতের মিত্র বাহিনী যৌথভাবে মুক্তিযুদ্ধ করেছে? বললেন না, তাদের এজেন্ডা ছিল পাকিস্তানকে ভাগ করা, আমাদের এজেন্ডা ছিল বাংলাদেশকে স্বাধীন করা। সুতরাং উভয়ের এজেন্ডা একসাথে হয়েছে। আরেকটি বিষয়ে এখানে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে স্বাধীনতার ঘোষণা দিতে তিনি নিজেকে হেড অফ স্টেট ঘোষণা করেছিলেন এবং সেই অর্থেই তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। নিঃসন্দেহে উনি বলতে অস্থায়ী রাষ্ট্রপতি, ওই ঘোষণা উনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে। কতদিনের রাষ্ট্রপতি ছিলেন? উনি 2 দিন পরে কিন্তু আরেকটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন 30 তারিখে। তাহলে আপনিও বিশ্বাস করেন যে জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের? একদিনের জন্য হোক, 2 দিনের জন্য হোক ছিলেন, তিনি কিন্তু ক্ষমতা নেওয়ার জন্য করেন নাই। এটাতেই আপনারা ভুল করছেন অনেকেই। তাহলে না, আমার উনি প্রথম রাষ্ট্রপতি কিনা বাংলাদেশের? উনি অবশ্যই ছিলেন। উনি কেন করেছিলেন? কারণ অন্য কারো কথায় বেঙ্গল রেজিমেন্ট যুদ্ধে নামতো না, অন্য কারো কথায় বিডিআর এর লোকেরা বাঙালিদের যুদ্ধে আসতো না। তখন একজন সামরিক বাহিনীর নেতাকে দাঁড়িয়ে অ্যানাউন্সমেন্ট করার প্রয়োজন ছিল। সমগ্র সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে, বাঙালিরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, বিডিআর কে ঐক্যবদ্ধ করার জন্য, পুলিশকে ঐক্যবদ্ধ করার জন্য, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য বঙ্গবন্ধু যেখানে রেখে গিয়েছিলেন, আমি বলি বঙ্গবন্ধু যেখানে রেখে গিয়েছিলেন সেটাকে আরো শক্তিশালী করার জন্য একটা অ্যানাউন্সমেন্টের প্রয়োজন ছিল। কিন্তু তিনি তো আমার কথাটি শুনুন, যুদ্ধের পর কোনো ক্ষমতায় থাকেন নাই। আমার কথাটা শুনুন, তাহলে নিজেই উনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে আবার নিজেই সেই কমান্ডার হিসেবে তিনি জেড ফোর্সের দায়িত্বে আবার ফিরে গেলেন। কিন্তু ক্ষমতার জন্য লোভ ছিল তার, ক্ষমতার লোভ থাকলে তিনি যেতেন না। আজকে তো সবাই ক্ষমতার লোভে মরতেছে বলে। আবার তিনি মুজিবনগর সরকারের অধীনেও যুদ্ধ করলেন। হ্যাঁ, তিনি সম্মান প্রদর্শন করেছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি যদি ক্ষমতা দখল করে রাখতে চাইতেন তিনি পারতেন। তাহলে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি? অবশ্যই, একদিনের জন্য হোক, 2 দিনের জন্য হোক, 3 দিনের জন্য হোক ছিল। তো তখন তো কেউ বিতর্ক। তারেক রহমান সাহেব আরেকটি কথা বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাক বন্ধু এবং ওনার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আপনি এই বিষয়টিকে কতটুকু সমর্থন? আমি এই বিষয়ে আমার কোনো ধারণা নাই, সুতরাং আমি এটা মন্তব্য করতে পারবো না। আপনি তো মুক্তিযোদ্ধা ছিলেন। আমি মুক্তিযুদ্ধে ছিলাম, আমি যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলাম। কে কি কাজ করতেছে সেটা আমরা দেখি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছেন সেটিও আপনি জানেন না? কিভাবে জানবো? উনি তো চলে গেলেন পাকিস্তানে। এর আগের ঘটনাগুলোর কারণে ওনাকে পাক বন্ধু বলা যায় কিনা? এক একজন এক একভাবে বিশ্লেষণ করতে পারে। আমি একজন সম্মানিত লোককে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তিনি নিঃসন্দেহে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন 26 তারিখ পর্যন্ত। সুতরাং উনাকে খাটো করার জন্য
বা আওয়ামী লীগকে খাটো করার জন্য বা বিএনপিকে খাটো করার জন্য আমি এখানে বক্তব্য দিতে আসিনি। তো 26 তারিখের পরে ওনার কোনো ভূমিকা ছিল না? 26 তারিখ উনি তো 25 তারিখ রাত্রে তো উনি পাকিস্তানের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাহলে শেখ মুজিবুর রহমান ফিরে এসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কিভাবে গেলেন? উনার দলেই তো ক্ষমতা আসলেন, তো উনার অসুবিধা কোথায় ছিল? আপনি তো বললেন যে মুজিবনগর সরকার তো উনার দলেরই লোকেরাই করেছিল। এরপরও স্বাধীনতা কে ছিলেন? আমি বলছি সেটা না, তখন তো শহীদ নজরুল ইসলাম সাহেব ছিলেন, পরেও তো উনারা ছিলেন। সুতরাং উনাদের বসকে উনারা ক্ষমতায় বসাবেন, এখানে তো আমাদের সদস্য আমাদের কিছু করার। আপনারা বলছেন যুদ্ধ করেছে সেনাবাহিনী, তখন শেখ মুজিবুর রহমানকে তাহলে কেমন করে বস হয়ে গেল? যুদ্ধ করে আইসে তো আমরা সেনাবাহিনীতে ফিরে গেলাম, আমরা তো ক্ষমতা দখল করার জন্য যাই নাই। জিয়াউর রহমান ক্ষমতা দখল করার জন্য যাই নাই। এই জিনিসটা উপলব্ধি করতে হবে, তিনি ক্ষমতার প্রতি তার লোভ ছিল না, তিনি বন্দী অবস্থায় ছিলেন। সেখান থেকে উনাকে ধরে নিয়ে এসে যখন সেনাবাহিনীকে কন্ট্রোল করা যাচ্ছিল না, তখন উনাকে ধরে নিয়ে এসে সবাই বললেন, স্যার আপনি দায়িত্বটা নেন, আমাদেরকে বাঁচান, দেশটা বাঁচান। উনি তো একজন সিভিলিয়ান ছিলেন। এত লোক থাকতে কেন একজন কর্নেলকে গিয়ে দায়িত্ব দেওয়া? কর্নেল ছিলেন না, মেজর। হ্যাঁ, মেজর সাহেবকে কেন দায়িত্ব দিতে হবে? মেজর, উনি মেজর ছিলেন না, তখন উনি মেজর জেনারেল, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। আমার কথা হচ্ছে যে সেনাবাহিনীর দ্বিতীয় একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে কেন যুদ্ধের তাবৎ দায়িত্ব এবং ঘোষণার দায়িত্ব দিয়ে দিতে হবে? ওই সময় অন্য কেউ এই কাজটা করতে পারতেন না। সবাই মনে করেছেন হি ইজ দ্য রাইট ম্যান টু ডু দিস জব। আপনি সবাইকে দিয়ে সব কাজ করতে পারেন না। সামরিক বাহিনীতে যখন বিশৃঙ্খল সৃষ্টি হয়, তখন একজন দক্ষ লোক ছাড়া তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। কিন্তু আপনি সেই সময়ে ছিলেন, আপনি চ্যানেল এস টেলিভিশনের অভিমত অনুষ্ঠানেও বলেছেন চাইলে আপনিও ঘোষণাটা দিতে পারতেন। এনিবডি কুড ডু ইট, বাট আমি উনি আমার সিনিয়র ছিলেন, উনি আমার বস ছিলেন, উনি গিয়েছেন, আমি ওনার সাথে গিয়েছি। তাহলে এই ক্ষেত্রে এনিবডি কুড ডু ইট যদি হয়, যে কেউ তো দিতে পারতো। ভয় করে নাই, রিস্ক নেন। আপনি ভয় পেয়েছিলেন? আমিও ভয় পাইনি, সেজন্য তো রেডিও স্টেশন ওনার সাথে ছিলাম। উনি ভয় পায় নাই বলে তো নিজের জীবন বিপন্ন করে যুদ্ধে গিয়েছিলেন। যারা ভয় পেয়েছিল তারা তো ভয়ে ঘরে পলায় গিয়েছিল। সবাই যে মুক্তিযুদ্ধে গিয়েছে সমস্ত আর্মি অফিসার, এটা ঠিক না। অনেকে ভয়ে গ্রামে চলে গেছে, অনেক পাকিস্তানদের হাতে বন্দী হয়েছে। কারণ পাকিস্তানরা 25 তারিখ দিনের 1টার পর থেকে বিডিআর হেডকোয়ার্টার দখলে নিয়েছিল, সন্ধ্যার পর রাজারবাগ দখলে নিয়েছিল। একটা সামরিক বাহিনী, অত্যন্ত দক্ষ সামরিক বাহিনী পাকিস্তান, এটা কোনো লাল্লু পাঞ্জুর সামরিক বাহিনী ছিল। অসংখ্য ধন্যবাদ।